পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমাগার করবে সরকার। 400 হিমাগারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ। বাড়তি পরিবহন খরচ ও শ্রমিক সিন্ডিকেটের কারণে অস্থিতিশীল পেঁয়াজের বাজার, মন্তব্য বাণিজ্য মন্ত্রণালয়ের। কৃষি পণ্য বাজারজাতের উপর প্রধানমন্ত্রীর জোর, কিছু সংস্থার বিরোধিতার পরও কৃষি ভর্তুকি রাখার ঘোষণা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয় মুক্তাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সারা বছর পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবার হিমাগার তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এ বছরের শেষ দিকে সারা দেশে 400 হিমাগার তৈরির প্রকল্পের কাজ শুরু হবে বলছে কৃষি বিপণন অধিদপ্তর। আলাদা হিমাগার তৈরি হলে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণের পাশাপাশি পচন রোধ করা যাবে বলে দাবি সংস্থাটির। সরকারি হিসেবে গেল অর্থ বছরে দেশে পেঁয়াজের 35 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় 33.5 লাখ টন, যা আগের বছরের চেয়ে 8 লাখ টন বেশি। তবে উৎপাদন ভালো হলেও বাজারে এর প্রভাব নেই, বরং দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বর্তমানে রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে 70 টাকা কেজিতে, আর আমদানি পেঁয়াজের কেজি 60 টাকার বেশি। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, সংরক্ষণ দুর্বলতায় প্রতি বছর নষ্ট হয় 30% পেঁয়াজ, তাই বাধ্য হয়ে আমদানি করতে হয়। এমন পরিস্থিতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা হিমাগার। 50 কোটি টাকার প্রকল্পের আওতায় সারা দেশে নির্মাণ করা হবে 400 হিমাগার। চাষিদের বাড়িতেই হবে এই হিমাগার। আমরা উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে হিমাগার তৈরি করে সেখানে আমরা রাখার ব্যবস্থা করছি। কৃষি বিপণন অধিদপ্তর থেকে এই মুহূর্তে 50 কোটি টাকার একটা প্রকল্প পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন হয়েছে। আমরা এই পেঁয়াজের জন্য আমরা 400টা আমরা ঘর করব। সরকারি এই উদ্যোগকে ইতিবাচক বলছেন প্রান্তিক চাষিরা। তবে টেকসই সুফল নিশ্চিত করতে প্রকল্পের সঠিক বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। হিমাগারটা যদি তৈরি করে দেয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে রাখার জন্য ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এই ক্ষতিগ্রস্তটা আর হব না। প্লাস ওই পেঁয়াজও আর নষ্ট হবে না। আমাদের পেঁয়াজ যেভাবে নষ্ট হয়, এইভাবে যদি সরকার একটা হিমাগার তৈরি করে দেয়, কৃষকের পেঁয়াজটা নষ্ট হবে কম। প্রকল্পর সুবিধাভোগী যারা হবে, যে সমস্ত চাষিরা, তারা সঠিকভাবে প্রকল্পের টাকা ব্যয় করে হিমাগার তৈরি করছে কিনা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এবং সেইখানে তদারকি ব্যবস্থা সরকারের বাড়াতেই হবে। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সঠিক সংরক্ষণের পাশাপাশি কার্যকর তদারকি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাড়তি পরিবহন খরচ ও শ্রমিকদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। আলোচনায় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান সচিব। পাশাপাশি পচনশীল এই পণ্য বন্দর থেকে দ্রুত খালাসের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের আশ্বাসও দেন তিনি। এছাড়া মিয়ানমার থেকে আমদানি করা পণ্য খালাসের পর স্ক্যানিং সুবিধা না থাকায় মাদক চোরাচালান বৃদ্ধির আশঙ্কা করেন ব্যবসায়ীরা। এই জন্য দ্রুত বন্দর স্ক্যানার বসানোর কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। এই ট্রান্সপোর্ট এখান থেকে ঢাকায় একটা ট্রাক যেতে 40,000 টাকা খরচ হয়, এটা একদম অযৌক্তিক। যেটা সিন্ডিকেট বলেন বা বিভিন্ন শ্রমিকের বা এরকম মালিক সমিতি আছে, তারা এইখানে বিভিন্ন জায়গায় তাদের ট্যাক্সেশনের কারণে এই খরচটা বেড়ে যায়। শুধু উৎপাদন নয়, কৃষি পণ্যের বাজারজাতকরণে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগ সরকার কৃষিতে ভর্তুকি দিতে চাইলে বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থা এর বিরোধিতা করে বলেও জানান তিনি। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এছাড়াও খাদ্যে ও বীজের গুণগত মান ঠিক রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর যৌথ উদ্যোগে দেশে পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস। অভিনন্দন। দিবসটি উপলক্ষে এবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনারের। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শুধু উৎপাদন নয়, কৃষি পণ্যের বাজারজাতকরণেও জোর দিতে হবে। শুধু উৎপাদন বাড়ালে হবে না, সাথে সাথে আমাদের বাজারজাত করাটা, এটার দিকে দৃষ্টি দিতে হবে। এবং জাতিপিতা যে বহুমুখী গ্রাম সমবায় করেছিলেন, সেখানে কিন্তু এটাই ছিল সবথেকে লক্ষ্য, যে উৎপাদিত পণ্য বাজারজাত করা সমবায়ের মাধ্যমে। কৃষিতে যে ভর্তুকিটা দিই, কারণ এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল,
অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত যে ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। আমি একদম স্পষ্ট 96 সালে সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ফসলি জমির 1 ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে। খাদ্য ও বীজের মান ঠিক রাখার উপরও জোর দেন তিনি। এছাড়া কৃষি জমি নষ্ট করে কোনো অবকাঠামো উন্নয়ন হবে না বলেও জানান সরকার প্রধান। খাদ্য শুধু উৎপাদন না, খাদ্যের মানটা যেন ঠিক থাকে এবং সেটা আমার দেশে যারা ব্যবহার করবে তাদের জন্য যেমন প্রযোজ্য, আবার আমরা যখন রপ্তানি করব প্রক্রিয়াজাত করে তার জন্য প্রযোজ্য। প্রধানমন্ত্রী জানান, আমিষ উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণেই ডিম, মাংস ও দুধের উৎপাদন বাড়ছে। তাই মাছ, মাংস ও দুধ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। অনুষ্ঠানে ধানের নতুন জাত বঙ্গবন্ধু 100 এর উদ্ভাবনের তথ্য তুলে ধরা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্য দিবস এবং দেশে পেঁয়াজের উৎপাদন নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আমরা পেঁয়াজ এবং খাদ্য দিবস নিয়ে কয়েকটি প্রতিবেদন দেখলাম। তো প্রথমে আপনার কাছে জানতে চাবো, তো আমাদের তো প্রায় বলা হয় যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সত্যি কি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ? কি মনে হয় আপনার? দেখুন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গত অর্ধ শতাব্দীতে আমাদের প্রভূত উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং সেটা প্রতি বছর গড়ে প্রায় 3% হারে বেড়েছে। কিন্তু আমাদের জনসংখ্যা বেড়েছে, সেই সঙ্গে আমাদের জমি কমেছে। এইসব কারণে আমাদের খাদ্য যত বেশি পরিমাণে উৎপাদন বৃদ্ধি করার দরকার ছিল সেটা হয়নি। যে কারণে আমাদের স্বাধীনতার পর অব্যাহতি পরে আমাদের 30 লাখ টন খাদ্যশস্যের ঘাটতি ছিল। এর আগে পূর্ব পাকিস্তান আমলে তখন আমাদের 15 লাখ টন ঘাটতি ছিল। আর এখন গত বছর আমাদের ঘাটতির পরিমাণ দাঁড়ায়, যেটা আমরা বিদেশ থেকে আমদানি করেছি, সেই আমদানির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 67 লাখ টন। তো কাজেই আমাদের যেখানে এত বেশি আমদানি করতে হয় সেখানে উৎপাদন বৃদ্ধি পেলেও আমরা খাদ্যে সম্ভর হয়েছি, এই কথাটা বলা খুব বেশি যুক্তিপূর্ণ মনে হয়। আমাদের খাদ্য উৎপাদনে আমরা অনেক এগিয়েছি, কিন্তু আমাদের এখনো ঘাটতি আছে এবং আমাদের আরো অনেক দূর যেতে হবে খাদ্যের স্বয়ংভরতা অর্জনের জন্য। জনাব জাহাঙ্গীর, আরেকটি বিষয়, সেটি হচ্ছে সরকারের বিভিন্ন পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে খাদ্য উৎপাদন বাড়ছে, কিন্তু তারপরও কিন্তু বিভিন্ন সময়ে সরবরাহের ঘাটতি বলে কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। আসলে আপনার কাছে কি মনে হয় যে মূল ঘাটতিটা কোথায়? দেখুন, আমাদের যেমন গত বছর বলা হয়েছিল আমাদের প্রায় 25 থেকে 28 লাখ টন চাল আমাদের উদ্বৃত্ত থাকবে, এটা কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল যে গত বছর শেষ প্রান্তে আমরা প্রায় 13.5 লাখ টন চাল আমদানি করেছি, আর এই বছর শুরুতে আমরা 17 লাখ টন চাল আমদানির ব্যবস্থা নিয়েছি, যা ইতিমধ্যেই প্রায় 5 লাখ টন চাল আমরা নিয়ে এসেছি। কিন্তু তারপরেও চালের বাজার যে নিয়ন্ত্রণে আনা সেটা আমরা করতে পারছি না। কাজে আমরা যে স্ট্যাটিস্টিক্স যেটা পাই, যে খাদ্যের উৎপাদন বৃদ্ধি সম্পর্কে যে পরিসংখ্যান পাই, এটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে এবং যারা পরিসংখ্যান দেয় এটা সঠিকভাবে পরিসংখ্যান দিচ্ছে কিনা সেটা বিবেচনা করতে হবে। আর তাছাড়া আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে যে পরিসংখ্যান দেয়া হয় সেটার সঙ্গে সচরাচর আমাদের বিবিএস থেকে যে পরিসংখ্যান দেয়া হয় তার মধ্যে গরমিল দেখা যায়। এখানে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের কৃষি মন্ত্রীও কিন্তু বলেছেন যে এবারও বড় রেকর্ড উৎপাদন হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে চালের বাজার অস্থির। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে এই বাজার কেন আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? দেখুন আমাদের যদিও গরুর উৎপাদন ভালো হয়েছে, কিন্তু এর আগের যে আমনটা ছিল সেই আমন উৎপাদনে আমাদের 15 থেকে 20 লাখ টন ঘাটতি ছিল। তো সার্বিকভাবে যে পরিসংখ্যান দেয়া হচ্ছে, উদ্বৃত্তের যে পরিসংখ্যান দেয়া হচ্ছে, এই সম্পর্কে আমাদের দ্বিধা আছে এবং এর সঙ্গে সঙ্গে যে আমাদের যে বাইরের হস্তক্ষেপ, বিশেষ করে আমাদের যে ব্যবসায়ীরা আছে, চাতালের মালিক যারা আছে এবং তাদের যে কারসাজি, এটাকে উড়িয়ে দেওয়া যায় না, এটাও আছে।
তো এই যদি একটা ক্রাইসিস পিরিয়ড হয় তাহলে কারসাজি করা যায়, কিন্তু যদি আমাদের উৎপাদন যদি পর্যাপ্ত হয় তাহলে সেই ক্রাইসিসটা করা যায় না। সেই ক্রাইসিসে ছাড়া যখন উৎপাদন পর্যাপ্ত থাকে তখন কিন্তু কারসাজি করা যায় না। যেমন এবার আলুর ক্ষেত্রে ধরুন, আলুর দাম কিন্তু সাংঘাতিক ভাবে কমে গেছে। গত বছর আমরা বলেছি যে কারসাজির কারণে আলুর দাম অনেক বেড়ে গেছে, সেটার কারণ ছিল যে পর্যাপ্ত উৎপাদন ছিল না, কিন্তু এই বছর পর্যাপ্ত উৎপাদন আছে, সেই কারণে আলুর দামে কিন্তু কোনো কারসাজি। জনাব জাহাঙ্গীর, আপনি তো আলুর দাম নিয়ে বলছেন, আপনার কাছে আরেকটি বিষয়, আমি পেঁয়াজের বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে কৃষি মন্ত্রণালয় হিসেবে কিন্তু দেশের পেঁয়াজের উৎপাদন 33 লাখ টন, মজুদও ভালো আছে তারা বলছে, কিন্তু কিনতে গেলে দেখা যায় ভোক্তারা বলছেন যে দাম বেশি। তো পেঁয়াজের উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হতে আসলে কি করা উচিত বলে আপনার মনে হয়? পেঁয়াজের উৎপাদনে সম্ভর করার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, যেটা আমরা শুনেছি যে 4 বছর মেয়াদী পদক্ষেপ নিচ্ছে। আমার মনে হয় যে এটা তারা যথার্থই একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু বর্তমানে যে সমস্যাটা সেটা হলো যে পেঁয়াজ পচনশীল এবং 20 থেকে 25% পেঁয়াজ পচে যায়, অনেক সময় তার চেয়ে বেশি পচে যায়। সেটার জন্য যে এখন গুদাম তৈরি করার কথা বলা হচ্ছে, সেটা যদি করা হয় তাহলে তো নিশ্চয়ই পেঁয়াজের পচনশীলতা কমে আসবে। এবং যদি আমরা পেঁয়াজের সম্ভর না হই ততদিন পর্যন্ত হয়তো কারসাজির সুযোগ থেকে যাবে। এখন পেঁয়াজের ক্ষেত্রে আমরা উৎপাদন 30 থেকে 32 লাখ টন পেঁয়াজ উৎপাদন করছি, কিন্তু আমাদের প্রয়োজন হলো 36 লাখ টন, কিন্তু আমরা যা উৎপাদন করছি তার চেয়ে 20-25% পচে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কম। তার জন্য আমাদের 10 থেকে 12 লাখ টন পেঁয়াজ সবসময় আমদানি করতে হয়, এবং এই সময়ে অক্টোবর মাসে এসে আমদানির সাধারণত একটু সমস্যার সৃষ্টি হয়, কারণ আমরা বেশিরভাগ আমদানি করি ভারত থেকে, কারণ খুব কাছাকাছি অতি দ্রুত সেটা আমদানি করে নিয়ে আসা যায়, দেশে চলে আসে, সেই কারণে। তো এখন এই সময়ে অনেক সময় ভারতে পেঁয়াজ উৎপাদন মার খায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন মার খায়, এই বছর খেয়েছে, যার জন্য দামটা বেড়ে গেছে। কাজে আমাদের আগের থেকে তৈরি থাকা দরকার যে অল্টারনেটিভ ডেস্টিনেশন থেকে যাতে করে আমরা দ্রুত পেঁয়াজ আমদানি করতে পারি। যেমন এই বছর মায়ানমার থেকে পেঁয়াজ আমদানির কথা বলা হচ্ছে, এবং অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানির কথা বলা হচ্ছে। তো এটা যদি আরো আগের থেকে আমরা সেই পদক্ষেপ নিতে পারতাম, কারণ আমরা জানি যে অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের প্রথম দিকে এই সমস্যাটা হতে পারে। কাজে এটা জনাব জাহাঙ্গীর, আমরা আশা করব নিত্যপণ্যের বাজারে এইসব সমস্যা দ্রুতই সমাধান হবে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেশে খাদ্য উৎপাদন বাড়লেও পুষ্টি নিশ্চিত হচ্ছে না, দুর্বলতা রয়েছে বাজার ব্যবস্থাপনায়। শনিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে উঠে আসে এসব কথা। বক্তারা বলেন, এখন শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধিতে মনোযোগ দিলে হবে না, পাশাপাশি পুষ্টিমান উন্নয়নে কাজ করতে হবে। এ খাতের গবেষণা বৃদ্ধি করতে হবে। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু অর্থনৈতিকভাবে নয়, যে কোনো দুর্যোগে খাদ্য নিরাপত্তা ভালো ভূমিকা রাখে। তবে এখনও কৃষকদের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত করা যায়নি। পাশাপাশি ভোক্তাদের স্বার্থে আদর্শ বিপণনে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। দর পতনের মধ্য দিয়ে পুরো সপ্তাহ পার করল দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এই সময় ঢাকার শেয়ার বাজারে লেনদেন কমেছে 29 ভাগ এবং দর হারিয়েছে 60 ভাগ প্রতিষ্ঠান। এছাড়াও ডিএসইর বাজার মূলধনও কমেছে 2012 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 325 পয়েন্ট। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসে মূল্যসূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে গত সপ্তাহে ডিএসইএক্স সূচক প্রায় 100 পয়েন্ট কমে অবস্থান করছে 7243 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 9062 কোটি 11 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 3662 কোটি 85 লাখ টাকা কম। সেই হিসেবে ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1812 কোটি টাকা। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেওয়া 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 124টির, কমেছে 231টির এবং অপরিবর্তিত আছে 23টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 2012 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,80,112 কোটি টাকা। এর আগে টানা 3 সপ্তাহ রেকর্ড অবস্থানে ছিল ডিএসইর বাজার মূলধন।
গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা, তৃতীয় আইএফআইসি ব্যাংক, চতুর্থ ফরচুন শুজ এবং পঞ্চম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় 30%। দ্বিতীয় শেফার্ড ইন্ডাস্ট্রিজ, তৃতীয় ফারিস নিটিং অ্যান্ড ডাইং, চতুর্থ ইস্টার্ন লুব্রিকেন্টস এবং পঞ্চম অবস্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 325 পয়েন্ট কমে অবস্থান করছে 21,116 পয়েন্টে। 182 কোটি 59 লাখ টাকা কমে মোট লেনদেন হয়েছে 324 কোটি 99 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতির কারণে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তাই দরিদ্র দেশগুলোতে টিকা প্রয়োগে সহায়তা করতে ধনী দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি শেষ হওয়া 119 সদস্য দেশ নিয়ে অনুষ্ঠিত বার্ষিক সভায় আহ্বান জানানো হয়। সভায় বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকাদানের হারে পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। IMF বলছে, উন্নত অর্থনীতির দেশগুলোর 60% মানুষ টিকার আওতায় এসেছে, কিন্তু দরিদ্র দেশের এ হার মাত্র 4%। দুর্গাপূজার ছুটিতে 5 দিন বন্ধ থাকার পর আজ থেকে বেনাপোল স্থলবন্দরে শুরু হয়েছে কাঁচামাল ও খাদ্যপণ্য আমদানি রপ্তানি। এতে সকাল থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। বন্দরের উপপরিচালক মামুন তরফদার জানিয়েছেন, সোমবার বিকেল থেকে বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ থাকে। তবে এ সময় বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা সহ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন বন্দর সচল থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরে বিভিন্ন পর্যটক কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকে দিনব্যাপী চলে এই অভিযান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য নষ্টের সংবাদ প্রচারের পর অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই সময় হাওরে পর্যটকবাহী নৌকাগুলোতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরে হাওরের পানিতে ভাসমান প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ সহ ভাসমান আবর্জনা পরিষ্কার করা হয়। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। আগামীতে টাঙ্গুয়ার হাওর ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যুক্তরাষ্ট্র 8 নভেম্বর থেকে 33টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তবে ভ্রমণকারীদের করোনার 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, বিমানে ওঠার 72 ঘন্টা আগে ভ্রমণকারীদের করোনার পরীক্ষার ফল নেগেটিভ থাকতে হবে। এই নতুন নিয়ম সেনজেনভুক্ত 26টি ইউরোপীয় দেশের জন্য প্রযোজ্য হবে। এছাড়া যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকার উপর থেকেও তুলে নেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদিত যে কোনো একটি টিকা অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত কোনো টিকা গ্রহণ করেছে, তারাই কেবলমাত্র যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।